ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024 সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। রেজাল্ট কবে বেরোবে, ঠিক আছে, কবে রেজাল্ট বেরোতে চলেছে, পাশাপাশি কাট আপ কি কমতে পারে, এবং সবচেয়ে যে বড় কথা কাউন্সিলিং প্রসেস সম্পর্কে কিন্তু তোমাদেরকে আজকে ধারণা দিয়ে যাব। কারণ কাউন্সিলিং একটি জটিল প্রসেস, এখানে কিন্তু তোমাদের পরিচিত হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে একদম ওরিয়েন্টেশন একদম ধারণা দিয়ে যাচ্ছি এবং রেজাল্ট কবে বেরোবে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছে এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম 2024 সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, প্রথমেই তোমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। প্রথমে আমি আসছি যে রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, রেজাল্ট কবে বেরোবে, ইতিমধ্যে কিন্তু তোমাদের যে রেজাল্ট বেরোনোর প্রসেস শুরু হয়ে গেছে, খুব দ্রুততার সাথে কাজ চলছে। ইতিমধ্যে মডেল আনসার কি রিলিজ হয়ে গেছে, মডেল আনসার কি চ্যালেঞ্জ শেষ হয়েছে, ইতিমধ্যে তোমাদের ওএমআর রেকর্ড রেসপন্স প্রকাশিত হয়ে গেছে এবং ওএমআর এ কিন্তু অনেকেরই গন্ডগোল ছিল, অনেকেই চ্যালেঞ্জ করেছো, ঠিক আছে। অনেকের ওএমআর এ দেখা যাচ্ছে তুমি বি মার্কিং করে এসেছো, দেখাচ্ছে ডি। কারো কারো ওএমআর রেসপন্সে গন্ডগোল আছে, এটা সত্যি। তো সেক্ষেত্রে অনেকেই তোমরা চ্যালেঞ্জ করেছো, ঠিক আছে। 25 তারিখ চ্যালেঞ্জের লাস্ট ডেট ছিল। তো যাই হোক, তো এবার যেটা প্রসেস, এবারে কিন্তু একটা ফাইনাল অ্যান্সার কি আসবে। ফাইনাল অ্যান্সার কি, এই যে তোমরা চ্যালেঞ্জ করেছো, ঠিক আছে, এই যে তোমাদের চ্যালেঞ্জের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কি করবে, তারা এক্সপার্ট কমিটি তৈরি করবে, তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবে, তারপর একটা ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে, তারপরের দিনই কিন্তু রেজাল্ট, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, ঠিক আছে, 7 থেকে 10 তারিখ, 10 তারিখের মধ্যে ধরে রাখো তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছ। খুব দ্রুততার সাথে কাজ চলছে, কারণ খুব তাড়াতাড়ি কাউন্সিলিং শুরু হবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি যেটা জানাচ্ছি যে সেপ্টেম্বরের মোটামুটি 10 তারিখ ধরে রাখো, 10 তারিখের আশেপাশে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পাচ্ছ, র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, এএনএম জিএনএম এর কাউন্সিলিং কি আলাদা আলাদা হবে? না, এএনএম জিএনএম এর জন্য একটাই কাউন্সিলিং হবে। তোমরা যারা যারা শুধু এএনএম করতে চাও, তোমরা শুধুমাত্র এএনএম এর কলেজগুলো রাখবে, এএনএম শুধু সরকারিভাবে পড়ানো হয়। এবং যারা যারা জিএনএম করতে চাও তারা শুধু জিএনএম এর কলেজগুলো রাখবে। এবং যাদের এটা ধারণা রয়েছে যে আমি এএনএম না পেলে জিএনএম করবো বা জিএনএম না পেলে এএনএম করবো, তাহলে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী, যদি ধরো তোমার ফার্স্ট চয়েস থাকে যে তুমি এএনএম করবে, তাহলে তোমাকে সবগুলো আগে এএনএম এর কলেজগুলো রাখতে হবে, তারপরে জিএনএম এর কলেজগুলো রাখতে হবে। বা উল্টা যদি হয়, তোমার যদি ফার্স্ট চয়েস যদি জিএনএম হয়, তাহলে তুমি আগে সবগুলো জিএনএম এর কলেজ রাখবে, তারপরে এএনএম এর কলেজগুলো রাখবে, ঠিক আছে। তো এগুলো আমি ডিটেলসে বলে দিব। তো তোমাদের কাউন্সিলিং কিন্তু 3টি ধাপে হয়। ডাব্লিউবিজেইর আন্ডারে তোমাদের 3টি রাউন্ডে কাউন্সিলিং হয়, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড। তো ফার্স্ট রাউন্ড যেটা হচ্ছে অ্যালটমেন্ট, এখানে তোমাদের সকলকেই পার্টিসিপেট, কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা দিয়ে, ঠিক আছে। 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এএনএম এবং জিএনএম এর জন্য একটাই রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। আলাদা আলাদা রেজিস্ট্রেশনে একটাই রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং, কলেজ সাজাতে হবে। ধরো যেমনটা বললাম, তোমার ফার্স্ট টার্গেট এএনএম, এবং এএনএম জিএনএম এর মধ্যে এই মুহূর্তে দেখো কোনটা সেরা, এটা নিয়ে বিতর্ক চলবেই। কিন্তু এএনএম করার প্রবণতা কিন্তু এখন বেড়ে গেছে। বিগত 2 বছর ধরে এএনএম করার প্রবণতা ভীষণ বেড়েছে, ঠিক আছে। কারণ সবারই টার্গেট থাকে চাকরি। তুমি যদি তাড়াতাড়ি 2 বছরের মাথায় চাকরি পেতে চাও, যদি তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে গভর্নমেন্ট জব একটি চাই, তাহলে তোমার অবশ্যই এএনএম করা উচিত। এবং যদি তোমার হায়ার স্টাডিজের ইচ্ছা থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি জিএনএম করতে পারো। জিএনএমও গভর্নমেন্ট কলেজ চাকরি হবে, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে কম্পিটিশনটা বেশি। এখানে প্রাইভেট কলেজে কেউ যদি ধরো গভর্নমেন্ট থেকে জিএনএম করছে বা প্রাইভেট কলেজ থেকে আইএনসি, ডাব্লিউবিএনসি রিকগনাইজ করেছে, তারাও কিন্তু ইন্টারভিউতে সমান সুযোগ পাবে। সেক্ষেত্রে প্রতিযোগিতার পরিসর রয়েছে এবং হিউজ এখন সিট বেড়ে গেছে, ঠিক আছে। 21 সাল থেকেই প্রচুর প্রাইভেট নার্সিং তোমরা জানো যে এখন পাড়ায় পাড়ায় হয়ে গেছে প্রায়। তো সুতরাং একটু কন্টেস্টটা বেশি। তো যাদের মেন টার্গেট যে আমাদের খুবই তাড়াতাড়ি চাই, সেটা নো ম্যাটার যে তুমি এবছর এইচএস দিয়েছো জন্য তোমাকে জিএনএম করতে হবে। যাদেরই গভর্নমেন্ট কলেজ, মানে যাদের সরকারি চাকরি এবং ফার্স্ট প্রায়োরিটি যে খুব অল্প সময়ের মধ্যে, আবার পয়েন্ট টু মিনিটের খুব অল্প সময়ের মধ্যে যেতে চাই, তো তোমরা এএনএমটা চুজ করবে। তো যাই হোক, তো প্রথম দিকে তোমরা দেখো এএনএম এর মধ্যে তোমার বাড়ির কাছে সবসময় বাইরের কাছে প্রায়োরিটি দিবে, নিজের জেলাকে প্রায়োরিটি দিবে। তোমার নিজের জেলার যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা তোমার আশেপাশে যে মেডিকেল কলেজে পড়ানো হচ্ছে সেটাকে 1 নম্বরে রাখবে, ঠিক আছে। ধরো তুমি বা কারো কারো ইচ্ছা থেকে আমি কলকাতা মেডিকেলে পড়বো, এসএসকেএম এ পড়বো, তাহলে একে এসএসকেএম 2 কলকাতা মেডিকেল এইভাবে রাখবে। তো এইভাবে কলেজ সাজাতে হবে। চয়েস ফিলিং যখন শুরু হবে আমি এই নিয়ে ডিটেলসে বলে দেবো। তো এটাকে বলা হয় চয়েস ফিলিং, ঠিক আছে। এরপরে যে রাউন্ডটা আসে আপগ্রেডেশন। তো দেখো, ধরো তুমি 25টা কলেজ দিয়েছো, ঠিক আছে, বা তুমি 53টা কলেজ দিয়েছো,
তাহলে তোমার সবসময় টার্গেট থাকবে উপরের দিকের কলেজগুলো পাওয়ার। দেখা যাচ্ছে তুমি 15টা কলেজ দিয়েছো বা সবগুলো কলেজই দিবে, দেখা যাচ্ছে তুমি 10টা কলেজ দিয়েছিলে, তুমি 8 নাম্বার কলেজটা পেয়েছো। তুমি 10টা কলেজ দিয়েছিলে, তুমি 8 নাম্বার কলেজটা পেয়েছো। তাহলে তোমার স্বাভাবিকভাবে টার্গেট থাকবে 1 থেকে 7 নাম্বার কলেজটা পাওয়ার। এবার তুমি যখন দেখছো যে তুমি 8 নাম্বার কলেজটা পেয়েছো তোমার চয়েস অনুযায়ী, হ্যাঁ 8 নাম্বার কলেজটা পেয়েছো, কিন্তু তুমি 1 থেকে 7 নাম্বারে যেতে চাও, তখন তোমাকে ইএস আপগ্রেডেশন করতে হবে ভেরিফিকেশনের পরে। কিন্তু দেখা যাচ্ছে তুমি যে কলেজটা পেয়েছো বা যে কোর্স পেয়েছো সেখানেই ভর্তি হয়ে যেতে চাও, তাহলে তোমাকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ইএস আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে। আরেকটি উদাহরণ দিচ্ছি, ধরো তুমি এইভাবে কলেজ সাজিয়েছো, 1-এ রেখেছো কলকাতা মেডিকেল, 2-এ রেখেছো এনআরএস, 3-এ রেখেছো এসএসকেএম, ঠিক আছে। এবার তুমি এসএসকেএম পেলে, কিন্তু তোমার ফার্স্ট চয়েস, ঠিক আছে, 1 নম্বর চয়েস ছিল হচ্ছে তোমার কলকাতা মেডিকেল, 2 এসএসকেএম। তাহলে তুমি উপরের কলেজগুলো পেতে চাও, আপগ্রেডেশন সবসময় উপরের দিকে হয়, তাহলে তুমি ইএস আপগ্রেডেশন তোমাকে করতে হবে। কিন্তু তুমি যেটা পেয়েছো সেখানে থেকে যেতে চাইলে আপগ্রেডেশনও করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তারপরে যে লাস্ট রাউন্ড, ডাব্লিউবিজির আন্ডারে যে লাস্ট রাউন্ড, সেটা হলো মপ আপ রাউন্ড। এখানে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এবং যারা আগে রেজিস্ট্রেশন করেনি তারাও আবার নতুন ভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু মপ আপ রাউন্ডের একটা ব্যাপার রয়েছে, তুমি যদি আগের রাউন্ডগুলোতে ভর্তি হয়ে যাও বা ভেরিফিকেশন না করাও তাহলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, বা তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে কিন্তু মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। সুতরাং প্রাইভেট কলেজে যারা পড়তে চাও না, ঠিক আছে, যাদের দেখো যাদের হচ্ছে মানে টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ প্রাইভেট কলেজে পড়তে গেলে তো একটা হিউজ অ্যামাউন্ট লাগে, তো তারা তো প্রাইভেট কলেজে রাখবে। কিন্তু যাদের প্রাইভেট কলেজে তোমরা পড়বে না, তোমরা প্রাইভেট কলেজগুলো রাখবে না, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তো মপ আপ রাউন্ডে আবার নতুন করে হবে। তো আগে থেকে যারা 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিল তাদের মপ আপ রাউন্ডে বসতে গেলে আরো 200 টাকা লাগবে, আর যারা নতুন করে মপ আপ রাউন্ডে বসবে তাদের 1000 টাকা লাগবে। মপ আপ রাউন্ডে তুমি আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, আবার নতুন করে কলেজ সাজাতে পারবে। প্রথম দুটো রাউন্ডের পর, অর্থাৎ অ্যালটমেন্ট এবং আপগ্রেডেশনের পরে যে সিটগুলো ফাঁকা থাকবে তার উপরে কিন্তু মপ আপ রাউন্ড হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু ডাব্লিউবিজি এর কাউন্সিলিং শেষ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু গল্প শেষ নয়। এরপরে যেটা হয় স্পট রাউন্ড কাউন্সিলিং, যেটাকে কিন্তু ফিজিক্যাল কাউন্সিলিং বলা হয়, ঠিক আছে। তো এই যে স্পট কাউন্সিলিং, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং, এখানে কিন্তু ম্যাজিক হবে। এখানে র্যাঙ্কের কোনো ঠিক ঠিকানা থাকে না, ঠিক আছে। এখানে একদম শেষ পর্যন্ত তোমরা স্পট কাউন্সিলিং এ কিন্তু ট্রাই করবে। স্পট কাউন্সিলিং এটা কোনো সময় এসএসকেএম এ হয়, কোনো সময় এনআরএস এ হয়, তো এটা বা কলকাতা মেডিকেলে হলো, তো এখানে কিন্তু যেতে হয়, এটা কিন্তু অনলাইনে হয় না। স্পট কাউন্সিলিং এ সকলকে যেতে হয়, সেখানে অনেকটাই র্যাঙ্কে কিন্তু পাওয়া যায়। সুতরাং অযথা চিন্তা করবে না। এবং কাট অফের যে ব্যাপারটা দেখো, কাট অফ মার্কস কত হবে, ঠিক আছে, প্রত্যেকটা কাস্টে, সেটা জেনারেল, ওবিসি, ওবিসি বি, তারপরে এসসি, এসটি, ডাব্লিউএস, পিডাব্লিউডি, অরফান, সিভিল ডিফেন্স, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ মানে এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমি অনেক আগে আলোচনা করে দিয়েছি। যারা ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। তো কাট অফ নিয়ে অযথা এখন ভেবে লাভ নেই, যখন র্যাঙ্ক কার্ড প্রকাশ পাবে তখন কিন্তু আরো স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। এবং যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে 2023 সালে এই র্যাঙ্কে পাওয়া গেছিল বলে যে 2024 সেটা পাওয়া যাবে, সেমনটা কিন্তু হবে না। প্রত্যেক বছরে প্রশ্নের কাঠিন্য মান বলো, প্রত্যেক বছরে ক্যান্ডিডেটের সংখ্যা বলো, এগুলো আলাদা থাকে। সুতরাং এগুলোর কিন্তু প্রভাব রয়েছে। যেমন 2022 সাথে 2023 কোনো মিল ছিল না, 23 সঙ্গে কিন্তু 24 কোনো মিল থাকবে না। সুতরাং র্যাঙ্ক কার্ড না বেরোনো পর্যন্ত কিন্তু তোমাদেরকে অপেক্ষা থাকতে হবে। কিন্তু যাদেরই মোটামুটি যে কোনো ক্যাটাগরির হোক, তোমাদের যদি 55 পার হচ্ছে, তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছো। জেনারেল যাদের 58 থেকে 60, আমি অনেক আগে বলেছি, তোমরা কিন্তু সেফ পজিশনে রয়েছো। সুতরাং একদম টেনশন করবে না। এবং সিট ম্যাট্রিক্স, কোথায় কোথায় কত সিট রয়েছে, ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট, ওবিসি, এনসিএল, ইডাব্লিউএস, এগুলো নিয়ে আমার বলা রয়েছে। যারা যারা ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।